গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ চতুর্দশ এবং শেষ পর্ব। উত্তেজনার শেষ নেই। আব্দুর রহমানের পেছনে ঢুকল উর্দি পরা এক মূর্তি, ব্রিটিশ রাজদূতাবাসের পিয়ন। দেখেই মনটা বিতৃষ্ণায় ভরে গেল। মৌলানাকে বললুম, তদারক করো তো, ব্যাপারটা কি? একখানা চিরকুট, তার মর্ম, আগামী করল 10টার সময় যে প্লেন ভারতবর্ষে যাবে তাতে মৌলানা এবং আমার জন্য 2টি সিট আছে। আনন্দের আতিশয্যে মৌলানা সোফার উপর শুয়ে পড়লেন। আমাদের দুরবস্থা এমনই যে পিয়নকে বকশিস দেবার কড়ি আমাদের গাঁটে নেই। ফেবার না রাইট হিসেবে জায়গা পেলুম, তার চূড়ান্ত নিষ্পত্তি হল না। আব্দুর রহমান বুঝতে পেরেছে বলে চুপ করে গেল। মৌলানার আনন্দ ধরে না। বিবি সম্বন্ধে তার দুর্ভাবনার অন্ত ছিল না। বিয়ের অল্প কিছুদিন পরেই তিনি তাকে কাবুল নিয়ে এসেছিলেন বলে নূতন বউ বাড়ির আর 5 জনের সঙ্গে মেলামেশার সুযোগ পাননি। এখন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি কি করে দিন কাটাচ্ছেন সে কথা ভেবে ভেবে ভদ্রলোক দাড়ি পাকিয়ে ফেলেছিলেন। আমিও কম খুশি হইনি। মা বাবা নিশ্চয়ই অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাবা আবার দি স্টেটসম্যান থেকে আরম্ভ করে প্রিন্টেড অ্যান্ড পাবলিশ বাই পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়েন। এরোপ্লেনে করে ব্রিটিশ লিগেশনের জন্যে ভারতীয় খবরের কাগজ আসত, তারই একখানা মৌলানা কি করে জোগাড় করেছিলেন, এবং তাতে আফগান রাষ্ট্রবিপ্লব ও কাবুলের বর্ণনা পড়ে বুঝলুম খবরের কাগজের রিপোর্টারের কল্পনা শক্তি সত্যকেও ছাড়িয়ে যেতে পারে। গাছে আর মাছে বানানো গল্প, পেশোয়ারে বোতলের পাশে বসে লেখা, এই বর্ণনাটি বাবা পড়লেই হয়েছে আর কি। আমার খবরের আশায় ডাকঘরে থানা গাড়বেন। মৌলানা চোখ বন্ধ করে শুয়ে আছেন। মানুষ যখন ভবিষ্যতের সুখস্বপ্ন দেখে তখন কথা কয় কম। এদিকে এখনো কান্না থামেনি। পাশের বাড়ির দরজা খুললে এখনো মাঝে মাঝে কান্নার শব্দ আসে। আব্দুর রহমান বলেছে, কর্নেলের বুড়িমা কিছুতেই শান্ত হতে পারছেন না। ওই তার একমাত্র ছেলে ছিলেন। মায়ে মায়ে তফাৎ নেই। বীরের মা যেরকম ডুকরে কাঁদছে, ঠিক সেই রকমই শুনেছি দেশে চাষা মরলে। ঘুমিয়ে পড়ব এমন সময় দেখি খাটের বাজুতে হাত রেখে নিচে বসে আব্দুর রহমান। জিজ্ঞেস করলুম, কি? আব্দুর রহমান বলল, আমাকে সঙ্গে করে আপনার দেশে নিয়ে চলুন। পাগল নাকি? তুই কোথায় বিদেশ যাবি? তোর বাপ মা বউ কোনো কথা শোনে না, কোনো যুক্তি মানে না। এরোপ্লেনে তোকে নেবে কেন? আর তারা রাজি হলেও বাচ্চার কড়া হুকুম রয়েছে কোনো আফগান যেন দেশত্যাগ না করে। তোকে নিলে বাচ্চা ইংরেজের গলা কেটে ফেলবে না? ওরে পাগল, আজ কাবুলের অনেক লোক রাজি আছে প্লেনে একটা সিটের জন্য $1,00,000 দিতে। নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। বলে, আমি রাজি হলে সে সকলের হাতে পায়ে ধরে এক কোণে একটু জায়গা করে নেবে। কি মুশকিল! বললুম, তুই মৌলানাকে ডাক, তিনি তোকে সব কিছু বুঝিয়ে দেবেন। আব্দুর রহমান যায় না। শেষটায় বলল, উনি আমার কে? তারপর ফের অনুনয় বিনয় করে। তবে কি তার খেদমতে বড্ড বেশি ত্রুটি গলদ? না আমার বাপ মা তাকে সঙ্গে করে নিয়ে গেলে চটে যাবেন? আমার বিয়ের সাদিয়ানাতে বন্দুক ছুড়বে কে? আব্দুর রহমান পানশির আর বরফ এই 2 বস্তু ছাড়া কোনো জিনিস গুছিয়ে বলতে পারে না। তার উপর সে আমার কাছ থেকে কোনোদিন কোনো জিনিস, কোনো অনুগ্রহ চায়নি। আজ চাইতে গিয়ে যেসব অনুনয় বিনয় কাকুতি মিনতি করল, সেগুলো গুছিয়ে বললে তো ঠিকঠাক বলা হবে না। ওদিকে তার এক একটা কথা, এক একটা অভিমান আমার মনের ওপর এমনই দাগ কেটে যাচ্ছিল যে আমিও আর কোনো কথা খুঁজে পাচ্ছিলুম না। আর বলবই বা কি চাই? সমস্ত জিনিসটা এমনই অসম্ভব, এমনই অবিশ্বাস্য যে তার বিরুদ্ধে আমি যুক্তি চালাব কোথায়? ভূতকে কি পিস্তলের গুলি দিয়ে মারা যায়?
আমি দুঃখে বেদনায় ক্লান্ত হয়ে চুপ করে গেলে আব্দুর রহমান ভাবে সে বুঝি আমাকে শায়েস্তা করে এনেছে। তখন দ্বিগুণ উৎসাহে আরও আবোল তাবোল বকে, কথার খেই হারিয়ে ফেলে, এক কথা 50 বার বলে। আমার মা বাপকে এমনই খেদমত করবে যে তারা তাকে গ্রহণ না করে থাকতে পারবেন না। আমি যদি তখন বলতুম যে আমার মা গরিব কাবলিওয়ালাকেও দূর থেকে ফেরান না, তাহলে আর রক্ষে ছিল না। আমারই বরাত। কি কুক্ষণে তাকে একদিন গুরুদেবের কাবুলিওয়ালা গল্পটা ফার্সিতে তর্জমা করে শুনিয়েছিলুম। সে আজ সেই গল্প থেকে নজির তুলতে আরম্ভ করল। মিনি যখন অচেনা কাবুলিওয়ালাকে ভালোবাসতে পারল, তখন আমার ভাইপো ভাইজিরাই তাকে ভালোবাসবে না কেন? সব হবে, কিন্তু তুমি যাবে কি করে? সে আমি দেখে নেব। ছোট্ট শিশুরা মায়ের কাছে যেমন অসম্ভব জিনিস চায়, কোনো কথা শুনতে চায় না, কোনো ওজোর আপত্তিতে কান দেয় না। এত দীর্ঘকাল ধরে আব্দুর রহমান আমার সঙ্গে কখনো কথা কাটাকাটি করেনি। আমি শেষটায় নিরুপায় হয়ে বললুম, তোমাকে ছেড়ে যেতে আমার কিরকম কষ্ট হচ্ছে তুমি জানো, সেটার বাড়িও না। তোমাকে আমার শেষ আদেশ, তুমি এখানে থাকবে এবং যে মুহূর্তে পানশির যাবার সুযোগ পাবে সেই মুহূর্তেই বাড়ি চলে যাবে। আব্দুর রহমান চমকে উঠে জিজ্ঞেস করল, তবে কি হুজুর আর কাবুল ফিরে আসবেন না? আমি কি উত্তর দিয়েছিলুম সে কথা দয়া করে আর শুধাবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকল। রুটি, মমলেট, পনির, চা। অন্যদিন খাবার দিয়ে চলে যেত, আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কি মুশকিল। মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে মাথা পিছু 10 পাউন্ড লাগেজ নিয়ে যেতে হবে। কি রাখি, কি নিয়ে যাই? আমি বললুম, যা রেখে যাবে তার কোনোদিন ফিরে পাবে না। আমি আব্দুর রহমানকে বলেছি পানশির চলে যেতে, বাড়ি পাহারা দেবার জন্য কেউ থাকবে না, কাজেই সব কিছু লুট হবে। কারো বাড়িতে সব কিছু সমঝিয়ে দিয়ে গেলে হয় না? আমি বললুম, এই পরিস্থিতিটা একদিন হতে পারে জেনে আমি ভেতর ভেতর খবর নিয়েছিলুম। শুনলুম যখন চতুর্দিকে লুটতরাজের ভয়, তখন কাউকে মালের জিম্মাদারি নিতে অনুরোধ করায় দেশের রেওয়াজ নয়। কারণ কেউ যদি জিম্মাদারি নিতে রাজি হয়, তখন তার বাড়িতে ডবল মালের আশায় লুটের ডবল সম্ভাবনা। মালপত্র যখন সদর রাস্তা দিয়ে যাবে, তখন ডাকাতেরা বেশ করে চিনে নেবে মালগুলো কোন বাড়িতে গিয়ে উঠল। বলে তো দিলুম মৌলানাকে সব কিছু প্রাঞ্জল ভাষায়, কিন্তু ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালুম, তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই। নিয়ে যাব কি আর রেখে যাব কি? ওই তো আমার 2 ভলিউম রাসান অভিধান। এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাশকন্দ, সেখান থেকে মোটরে করে আমুদরিয়া, তারপর খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পিছনে ফেলে হিন্দুকুশের চড়াই উতরাই ভেঙে এসে পৌঁছেছে কাবুল। ওজন পাউন্ড 6 হবে। আমি সাহিত্য সৃষ্টি করি না, কাজেই পাণ্ডুলিপির বালাই নেই। মৌলানার থেকে সেদিক দিয়ে আমার কপাল ভালো। কিন্তু শান্তিনিকেতনে গুরুদেবের ক্লাসে বলাকা, গোরা, শেলি, কিটস সম্বন্ধে যে গাদা গাদা নোট নিয়েছিলুম এবং মূর্খের মতো এখানে নিয়ে এসেছিলুম, বরফ বর্ষণের দীর্ঘ অবসরে সেগুলোকে যদি কোনো কাজে লাগানো যায় সেই ভরসায়, তার কি হবে? ওজন তো কিছু কম নয়। আর সব অভিধান, ব্যাকরণ, মিনতির দেওয়া পূরবী, বিনোদের দেওয়া ছবি, বন্ধু বান্ধবের ফটোগ্রাফ, আর এক বন্ধুর জন্যে কাবুলে কেনা 2খানা বোখারা কার্পেট। ওজন 3 লাশ। কাপড় চোপড়, দেরেশি পাগল কাবুলের লৌকিকতা রক্ষার জন্যে স্মোকিং, টেল, মর্নিং স্যুট, এগুলোর জন্য আমার সিকি পয়সার দরদ নেই। কিন্তু জার্মানি যাবার সুযোগ যদি ঘটে, তবে আবার নূতন করে বানাবার পয়সা পাবো কোথায়? ভুলে গিয়েছিলুম এক জোড়া চীনা ভাঁজ, পাতিনেবুর মতো রং, আর চোখ বন্ধ করে হাত বুলোলে মনে হয় যেন পাতিনেবুর গায়ে হাত বুলোচ্ছি। একটু জোরে চাপ দিলে বুঝি নখ ভেতরে ঢুকে যাবে। কত ছোটখাটো টুকিটাকি। পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই, কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপ।
সোক্রাতেসকে একদিন তার শিষ্যের পাল শহরের সবচেয়ে সেরা দোকান দেখাতে নিয়ে গিয়েছিল। সে দোকানে দুনিয়ার যত সব দামি দামি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস, অদ্ভুত অদ্ভুত বিলাস সম্ভার, মিশর ব্যাবিলনের কলা নিদর্শন, প্যাপিরাসের বান্ডেল, আলকেমির সরঞ্জাম সব কিছুই ছিল। সোক্রাতেসের চোখের পলক পড়ে না। এটা দেখছেন, সেটা নাড়ছেন, আর চোখ দুটো ছানা বড়ার সাইজ পেরিয়ে শেষটায় সসারের আকার ধারণ করেছে। শিষ্যেরা মহা খুশি। গুরু যে এত কৃচ্ছ সাধনার ত্যাগের উপদেশ কপচান, সে শুধু কোনোদিন সত্যিকারের ভালো জিনিস দেখেননি বলে। এইবার দেখা যাক গুরু কি বলেন। স্বয়ং প্লাতো গুরুর বিহ্বল ভাব দেখে অস্বস্তি অনুভব করছেন। দেখা শেষ হলে সোক্রাতেস করুণ কণ্ঠে বলেন, হায় হায়, দুনিয়া কত চিত্র বিচিত্র জিনিসে ভর্তি, যার একটার আমার প্রয়োজন নেই। আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি হৃদয়ঙ্গম করলুম, সোক্রাতেসে আমাতে মাত্র একটি সামান্য তফাৎ। এই ঘরের প্রত্যেকটি জিনিসেরই আমার প্রয়োজন, ব্যাস, ওই একটি মাত্র পার্থক্য। ডার্বি জিতেছে 5, 3, 7, 8, 6 নম্বরের টিকিট। আমি কিনেছিলুম 5, 3, 7, 8, 5 নম্বরের টিকিট। তফাৎটা এমন কি হল? মুসলমানের ছেলে নিমতলা যাব না, যাব একদিন গোবরা, অবশ্য যদিও এই কাবুলি গর্দিশ কাটিয়ে উঠতে পারি। সেদিন কিছু সঙ্গে নিয়ে যাব না, সে কথাও জানি, কিন্তু তারই জন্যে কি আজ সব কিছু কাবুলে ফেলে দেশে যেতে হবে? মক্স করলে কি সব জিনিসই রপ্ত হয়? এই কি ক্ষুধাতালার মতলব? হ্যাঁ, কুষ্টিয়ার লালন ফকির বলেছেন, মরার আগে মোলে সমন জ্বালা ঘুচে যায়, জানুগে সে মরা কেমন মুর্শিদ ধরে জানতে হয়। আবার আরও কে একজন দাদু না কি, তিনিও তো বলেছেন, দাদু মেরা বৈরি মই মৌয়া মুঝইন মারে কই। হে দাদু, আমার বৈরি আমি মরে গিয়েছি, আমাকে কেউ মারতে পারে না। কি মুশকিল, সব গুণেরই একরা, শিয়ালকে কেন বৃথা দোষ দেওয়া? কবিরও তো বলেছেন, তজ অভিমানা শিখো জ্ঞানা, সতগুরু সঙ্গত তরতা হই, কহই কবির কই বিরল হংস, জীবত হিজ মরতা হই। অভিমান ত্যাগ করে জ্ঞান শেখো, সদ্গুরুর সঙ্গ নিলেই ত্রাণ। কবির বলেন, জীবনে মৃত্যুকে লাভ করেছেন, সেরকম হংস সাধক বিরল। কিন্তু কবিরের বচনে বাঁচাওতা রয়ে গিয়েছে। গোবরার গোরস্থানে যাবার পূর্বেই মৃতের ন্যায় সবকিছুর মায়া কাটাতে পারেন এমন পরমহংস যখন বিরল, তখন সে কষ্ট করার দায় তো আমার উপর নয়। ডোম শেষ পর্যন্ত কোন বাঁশ বেছে নিয়েছিল আমাদের প্রবাদে তার হদিশ মেলে না। বিবেচনা করি, সে নিতান্ত কাঁচা এবং গিঁটে ভর্তি, না হলে প্রবাদটার কোনো মানে হয় না। এ ডোম তাই শেষ পর্যন্ত কি দিয়ে 10 পাউন্ডের পুঁটুলি বেঁধেছিল, সে কথা ফাঁস করে আপন আহাম্মুকির শেষ প্রমাণ আপনাদের হাতে তুলে দেব না। কিন্তু সেটা পুরনো ধুতিতে বাঁধা বেনের পুঁটুলিই ছিল। লাগেজ বা সুটকেসের ভেতরে গোছানো মাল অন্য জিনিস। কারণ 10 পাউন্ড মালের জন্যে 5 পাউন্ডের সুটকেস ব্যবহার করলে মালের 5 পাউন্ড গিয়ে রইবে হাতের সুটকেসটা। সুকুমার রায়ের কাক যেরকম হিসেব করত 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। অবশ্য জামা কাপড় পরে নিলাম 1 গাদা, 1 প্রস্থ না। কর্তারা উপদেশ পাঠিয়েছিলেন যে প্রচুর পরিমাণে গরম জামা কাপড় না পরা থাকলে ওপরে গিয়ে শীতে কষ্ট পাব, এবং মৌলানার বউয়ের পা খড় দিয়ে কিরকম পেঁচিয়ে বিলিতি সিরকার বোতল বানানো হয়েছিল, আব্দুর রহমানের সে বর্ণনাও মনে ছিল। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে। আমি বললুম, আব্দুর রহমান, তোমার উপর অনেকবার খামোকা রাগ করেছি, মাফ করে দিও। আব্দুর রহমান আমার দুহাত তুলে নিয়ে আপন চোখের উপর চেপে ধরল, ভেজা। বললুম, ছি আব্দুর রহমান, এ কি করছো? আর শোনো, যা রইল সব কিছু তোমার। আমি জানি আমার পাঠক মাত্রই অবিশ্বাসের হাসি হাসবেন,
কিন্তু তবু আমি জোর করে বলবো, আব্দুর রহমান আমার দিকে এমনভাবে তাকালো যে তার চোখে আমি স্পষ্ট দেখতে পেলুম লেখা রয়েছে, জেনাহং নামৃতা স্যাং কিমহং ত্যান কুরজাং। রাস্তা দিয়ে চলেছি, পেছনে পুঁটুলি হাতে আব্দুর রহমান। দু একবার তার সঙ্গে কথা বলবার চেষ্টা করলুম, দেখলুম সে চুপ করে থাকাটাই পছন্দ করছে। প্রথমেই ডান দিকে পড়ল রুশ রাজদূতাবাস। দেমিদভ পরিবারকে কখনো ভুলব না। বলশফের আত্মাকে নমস্কার জানালুম। তারপর কাবুল নদী পেরিয়ে লবি দরিয়া হয়ে আর্কের দিকে চললুম। বেশিরভাগ দোকানপাট বন্ধ, তবু দূর থেকেই দেখতে পেলুম পাঞ্জাবির দোকান খোলা। দোকানদার বারান্দায় দাঁড়িয়ে। জিজ্ঞেস করলুম, দেশে যাবেন না? মাথা নাড়িয়ে নীরবে জানালো না। তারপর বিদায়ের সালাম জানিয়ে মাথা নিচু করে দোকানের ভেতরে চলে গেল। আমি জানতুম কারবার ফেলে এদের কাবুল ছাড়ার উপায় নেই, সব কিছু তৎক্ষণাৎ লুট হয়ে যাবে। অথচ এর চিত্ত এমনই বিকল হয়ে গিয়েছে যে শেষ মুহূর্তে আমার সঙ্গে দুটি কথা বলবার মতো মনের জোর আর নেই। ২০ কদম পরে বাঁ দিকে দোস্ত মোহাম্মদের বাসা। অবস্থা দেখে বুঝতে বেগ পেতে হল না যে বাসা লুট হয়ে গিয়েছে, কিন্তু তাতে তার কণামাত্র শোক হওয়ার কথা নয়। এ বাপতে তিনি সক্রেতেসের ন্যায়। সক্রেতেস যেমন তত্ত্বচিন্তায় বুঁদ হয়ে অন্য কোনো বস্তুর প্রয়োজন অনুভব করতেন না, দোস্ত মোহাম্মদ ঠিক তেমনি রসের সন্ধানে, অদ্ভুতের খোঁজে, গ্রোটেস্কের পেছনে এমনই লেগে থাকতেন যে অন্য কোনো বস্তুর অভাব তার চিত্ত চাঞ্চল্য ঘটাতে পারত না। পতঞ্জলিও ঠিক এই কথাই বলেছেন। চিত্তবৃত্তি নিরোধের পন্থা বাতলাতে গিয়ে তিনি ঈশ্বর এবং বিতরাগ মহাপুরুষদের সম্বন্ধে ধ্যান করতে উপদেশ দিয়েছেন, কিন্তু সর্বশেষে বলেছেন, যথাভিমত ধ্যানাদ্যা, যাই খুশি তাই দিয়ে চিত্ত চাঞ্চল্য ঠেকাবে। অর্থাৎ ধ্যানটাই মুখ্য, ধ্যানের বিষয়বস্তু গৌণ। দোস্ত মোহাম্মদের সাধনা রসের সাধনা। আরও খানিকটা এগিয়ে বাঁ দিকে মেয়েদের স্কুল। বাচ্চার আক্রমণের কয়েকদিন পূর্বে এখানে কর্নেলের বউ তার স্বামীর কথা ভেবে ডুকরে কেঁদেছিলেন। তিনি বেঁচে আছেন কিনা কে জানে। আমার পাশের বাড়ির কর্নেলের মায়ের কান্না, স্কুলের কর্নেল বউয়ের কান্না, আরও কত কান্না মিশে গিয়ে অহরহ ক্ষুধাতালার তখ্তের দিকে চলেছে। কিন্তু কেন? কবি বলেছেন, ফর মেন মাস্ট ওয়ার্ক অ্যান্ড ওমেন মাস্ট উইপ। অর্থাৎ কোনো তর্ক নেই, যুক্তি নেই, ন্যায় অন্যায় নেই। মেয়েদের কর্ম হচ্ছে পুরুষের আকাট মূর্খতার জন্যে চোখের জল ফেলে খেসারতি দেওয়া। কিন্তু আশ্চর্য, এ বেদনাটা প্রকাশ্য করে আসছে পুরুষই কবিরূপে। শুনেছি ৫,০০০ বৎসরের পুরনো ব্যাবিলনের প্রস্তর গাত্রে কবিতা পাওয়া গিয়েছে। কবি মা জননীদের চোখের জলের উল্লেখ করে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। স্কুলের পরেই একখানা ছোট বসত বাড়ি। আমানুল্লাহর বোনের বিয়ের সময় লখনৌ থেকে যেসব গানেওয়ালি নাচনেওয়ালিদের আনানো হয়েছিল তারা উঠেছিল এই বাড়িতে। তাদের তত্ত্ব তালাশ করবার জন্যে আমরা কয়েকজন ভারতীয় তাদের কাছে গিয়েছিলুম। আমাদের সঙ্গে কথা কইতে পেয়ে সেই অনাত্মীয় নির্বাসনে তারা কি খুশিটাই না হয়েছিল। জানত কাবুলে পান পাওয়া যায় না, আর পান না হলে মজলিস জমবে কি করে, ঠুংরি হয়ে যাবে ভজন। তাই তারা সঙ্গে এনেছিল বাস বোঝাই পান। আমাদের সেই পান দিয়েছিল অকৃপণ হস্তে, দরাজ দিলে। লখনৌয়ের পান, কাশীর জর্দা, সেদ্ধ ছাঁকা খয়ের, তিনে মিলে আমার মুখের জড়তা এমনই কেটে গিয়েছিল যে আমি তখন উর্দু ছেড়েছিলাম একদম লখনৌই কায়দায়, বিস্তর মেহেরবানি, গরিব পরুরি, বন্দে নওয়াজির মতো প্রপঞ্চ ফোড়ন দিয়ে। কাবুলের নিজস্ব উচ্চাঙ্গ সঙ্গীত নেই। ইরানের ঐতিহ্যও কাবুল স্বীকার করে না। কাবুলে যে ১.৫ জন কলাবত আছেন তারা গান শিখেছেন যুক্ত প্রদেশে। বাইজিদের মজলিসে তাই সম দেনেওয়ালার অভাব হতে পারে ভয়ে গানের মজলিসে উপস্থিত থাকার জন্য ভারতীয়দের সাড়ম্বর নিমন্ত্রণ ও স্বনির্বন্ধ অনুরোধ করা হয়েছিল। আমরা সামনে বসে বিস্তর মাথা নেড়েছিলুম আর ঘন ঘন সাবাস সাবাস চিৎকারে
মজলিস গরম করে তুলেছিলুম। বাড়ি ফিরে আহারাদির পর যখন শেষ পানটা পকেট থেকে বের করে খেয়ে জানলা দিয়ে পিক ফেললুম, তখন আব্দুর রহমান ভয়ে ভিড়মি যায় আর কি। কাবুলে পানের পিক অজানা, কিন্তু যক্ষা অজানার বস্তু নয়। তারপরই শিক্ষামন্ত্রীর দফতর। এক্সেলেন্সি ফয়েজ মোহাম্মদ খানকে দোস্ত মোহাম্মদ দু চোখে দেখতে পারতেন না। আমার কিন্তু মন্দ লাগত না। অত্যন্ত অনাড়ম্বর এবং বড়ই নিরীহ প্রকৃতির লোক। আর 5 জনের তুলনায় তিনি লেখাপড়া কিছু কম জানতেন না। কিন্তু শিক্ষামন্ত্রী হতে হলে যতটা দরকার ততটা হয়তো তার ঠিক ছিল না। বাচ্চা রাজা হয়ে আর তাবৎ মন্ত্রীদের উপর অত্যাচার চালিয়ে তাদের কাছ থেকে গুপ্তধন বের করবার চেষ্টা করেছে। কিন্তু শিক্ষামন্ত্রীকে নাকি তুই যা, তুই তো কখনো ঘুষ খাসনি বলে নিষ্কৃতি দিয়েছিল। অথচ শিক্ষা বিভাগে 2 পয়সা কামাবার যে উপায় ছিল না তা নয়। কাবুলে নাকি ঢেউ গোনার কাজ পেলেও, অবশ্য সে কাজ সরকারি হওয়া চাই, 2 পয়সা মারা যায়। লোকটিকে আমার ভালো লাগত নিতান্ত ব্যক্তিগত কারণে। এই বেলা সেটা বলে ফেলি। হাওয়াই জাহাজ কারো জন্যে দাঁড়ায় না, উঠতে পারলেই বাঁচে। চাকরিতে উন্নতি করে মানুষ হয় বুদ্ধির জোরে, নয় ভগবানের কৃপায়। বুদ্ধিমানকে ভগবানও যদি সাহায্য করেন, তবে বোকাদের আর পৃথিবীতে বাঁচতে হতো না। আমার প্রতি ভগবান সদয় ছিলেন বলেই বোধ করি শিক্ষামন্ত্রী প্রথম দিন থেকেই আমার দিকে নেক নজরে তাকিয়েছিলেন। তারপর 1 বছর যেতে না যেতেই অহেতুক এক ধাক্কায় মাইনে 100 টাকা বাড়িয়ে সব ভারতীয় শিক্ষকদের ওপরে চড়িয়ে দিলেন। পাঞ্জাবি শিক্ষকেরা অসন্তুষ্ট হয়ে তার কাছে ডেপুটেশন নিয়ে গিয়ে বললেন, সৈয়দ মুজতবা আলীর ডিগ্রি বিশ্বভারতীর, এবং বিশ্বভারতী রেকগনাইজড ইউনিভার্সিটি নয়। খাঁটি কথা। সদাশয় ভারতীয় সরকারের নেক নজরে আমার ডিগ্রি এখনো ব্রাত্য। আপনারা কেউ আমাকে চাকরি দিলে বিপদগ্রস্ত হবেন। শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন, আমি বয়ানটা শুনেছি অন্য লোকের কাছ থেকে, সে কথা তার অজানা নয়। পাঞ্জাবিদের পাল থেকে হাওয়া কেড়ে নিয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, আপনাদের সনদ সার্টিফিকেটে রয়েছে পাঞ্জাব গভর্নরের দস্তখত। আমাদের ক্ষুদ্র আফগানিস্তানেও গভর্নরের অভাব নেই, কিন্তু আগা মুজতবা আলীর কাগজে দস্তখত রয়েছে মশহুর শায়ের রবীন্দ্রনাথের। তিনি পৃথিবীর সামনে সমস্ত প্রাচ্য দেশের মুখ উজ্জ্বল করেছেন। ভদ্রলোকের ভারী শখ ছিল গুরুদেবকে কাবুলে নিমন্ত্রণ করার। শুধু ভয় ছিল তার যে 200 মাইলের মোটর ঝাঁকুনি খেয়ে কবি যদি অসুস্থ হয়ে পড়েন আর তার কাব্য সৃষ্টিতে বাধা পড়ে, তবে তাতে ক্ষতি হবে সমস্ত পৃথিবীর। কাবুল কবিকে দেখতে চায়, কিন্তু এমন দুর্ঘটনার নিমিত্তর ভাগী হতে যাবে কেন? আমি সাহস দিয়ে বলতুম, কবি 6 ফিট 3 ইঞ্চি উঁচু, তার দেহ সুগঠিত এবং হাড়ও মজবুত। শেষটায় তিনি আল্লাহ বলে ঝুলে পড়েছিলেন, কিন্তু আমানুল্লাহ বিলেত যাওয়ায় সে গ্রীষ্মে কবিকে আর নিমন্ত্রণ করা গেল না। শীতে বাচ্চা এসে উপস্থিত। যাজ্ঞে ওসব কথা। বাঁদিকে মইনুস সুলতানের বাড়ি, খানিকটা এগিয়ে গিয়ে তার টেনিস কোর্ট। আজ মইনুস সুলতানের ভাগ্যের হাতে টেনিস বল। কান্দাহার কাবুল তাকে নিয়ে লোফালোফি খেলছে। এই তো মক্তবি হবিবিয়া। বাচ্চা আক্রমণের প্রথম ধাক্কায় মক্তবটা দখল করে টেবিল, চেয়ার, বই, ম্যাপ পুড়িয়ে ফেলেছিল। এ শিক্ষায়তন আবার কবে খুলবে কে জানে। এখানেই আমি পড়িয়েছি। শীতে পুকুর জমে গেলে ছেলেদের সঙ্গে তার উপর স্কেটিং করেছি। গাছতলায় বসে ফেরিওয়ালাদের কাছ থেকে আঙুর কিনে খেয়েছি। মীর আসলমের কাছ থেকে কত তত্ত্বকথা শুনেছি। রাহু কবলিত কাবুল ম্লান মুখে দাঁড়িয়ে আছে। রাস্তায় লোক চলাচল কম। মক্তবি হবিবিয়ার বন্ধ দ্বার যেন সমস্ত আফগানিস্তানের প্রতীক। শিক্ষা, দীক্ষা, শান্তি, শৃঙ্খলা, সভ্যতা, সংস্কৃতি বর্জন করে আফগানিস্তান তার দ্বার বন্ধ করে দিয়েছে। শহর ছাড়িয়ে মাঠে নামলুম। হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূরে নয়। পেছনে ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালুম। এই নিরস নিরানন্দ বিপদসংকুল পুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু বোধহয় এইসব কারণেই
যে কয়টি লোকের সঙ্গে আমার হৃদ্যতা জন্মেছিল তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগল। এদের প্রত্যেকেই আমার হৃদয় এতটা দখল করে বসে আছেন যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হল আমার সত্তাকে কেউ যেন দ্বিখণ্ডিত করে ফেলেছে। ফরাসিতে বলে পাখতি সেঁতাপো মুহি, অর্থাৎ প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু। হাওয়াই জাহাজ এলো, আমাদের বুঁচকিগুলো সাড়ম্বর ওজন করা হলো। কারো পোঁটলা 10 পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশত্যাগী হচ্ছে তার থেকে ফের জিনিস কমানো যে কত কঠিন সেটা সামনে দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন। ডোম যে কানা হয় তার শেষ প্রমাণও বিমান ঘাঁটিতে পেলুম। এইটুকু ওজনের ভেতরে আবার এক গুণী একখানা আয়না এনেছেন। লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলুম, কই তেমন কিছু খাবসুরত অ্যাপোলো তো নন। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে, এ তাহলে মিথ্যে কথা নয়। ওরে আব্দুর রহমান, তুই এটা এনেছিস কেন? 10 পাউন্ডের পুঁটুলিটা এনেছে ঠিক, কিন্তু বাঁ হাতে আমার টেনিস র্যাকেটখানা কেন? আব্দুর রহমান কি একটা বিড়বিড় করল। বুঝলুম সে ওই র্যাকেটখানাকেই আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল, কারণ ও জিনিসটা আমি তাকে কখনো ছুঁতে দিতুম না। আব্দুর রহমান আমাদের দেশের ড্রাইভারদের মতো। তার বিশ্বাস স্ক্রু মাত্রই এমনভাবে টাইট করতে হয় যে সেটা যেন আর খোলা না যায়। অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়ে রেখেছিলুম, র্যাকেটটা প্রেসে বাঁধা দূরে থাক, সে যেন ওটার ছায়াও না মাড়ায়। আব্দুর রহমান তাই ভেবেছেন সাহেব নিশ্চয়ই এটা সঙ্গে নিয়ে হিন্দুস্থানে যাবে। দেখি স্যার ফ্রান্সিস। নিতান্ত সামনে, বয়সে বড়, তাই একটা ছোটা সে ছোটা নট করলুম। সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং, আই উইশ এ গুড জার্নি। আমি ধন্যবাদ জানালুম। সাহেব বললেন, ভারতীয়দের সাহায্য করবার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটি আপনি বলবেন। আমি বললুম, আমি নিশ্চয়ই সব কথা বলবো। সাহেব ভোঁতা না ঘোড়েল ডিপ্লোমেট ঠিক বুঝতে পারলাম না। বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে, ব আমানে খুদা, তোমাকে খোদার আমানতে রাখলুম। যে চাচ্ছে না সে বলে, বা খোদা সাপুর্দ মত, তোমাকে খোদার হাতে সোপর্দ করলুম। আব্দুর রহমান আমার হাতে চুমু খেল। আমি বললুম, ব আমানে খুদা আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটানা বলে যেতে লাগল, বা খুদা সাপুর্দ মহিত সাহেব। হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন, এই দুর্দিনে যে টেনিস র্যাকেট সঙ্গে নিয়ে যেতে চায় সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান। লিগেশনের এক কর্মচারী বললেন, ওটা 10 পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে। সাহেব বললেন, ওটা প্লেনে তুলে দাও। ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাক চিলে তুলে নিয়ে যেত। আব্দুর রহমান এবার চেঁচিয়ে বলছে, বখুদা সপুর্দময় সাহেব। প্রোপেলার ভীষণ শব্দ করছে। আব্দুর রহমানের তারেশ্বরের চিৎকার প্লেনের ভেতর থেকে শুনতে পাচ্ছি। হাওয়াই জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়। তাই খোদাতালার কাছে সে বারবার নিবেদন করছে যে আমাকে সে তারই হাতে সঁপে দিয়েছে। প্লেন চলতে আরম্ভ করেছে। শেষ শব্দ শুনতে পেলুম, সপুর্দমত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ের আফগান আব্দুর রহমান। শেষ দিনে সেই আব্দুর রহমান আমায় বিদায় দিল। উৎসবে, ব্যাসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে এবং এই শেষ বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁধ দিল। স্বয়ং চাণক্য যে কটা পরীক্ষার উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সব কটাই উত্তীর্ণ হল। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? বন্ধু আব্দুর রহমান, জগৎবন্ধু তোমার কল্যাণ করুন। মৌলানা বললেন, জানলা দিয়ে বাইরে তাকাও বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন। তাকিয়ে দেখি
দিক দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ, আর এয়ারফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে তার পাগড়ির ন্যাজ মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হল চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়। পরিশিষ্ট। আমানুল্লাহ হৃত সিংহাসন উদ্ধার করতে না পেরে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হন। ইতালির রাজা তাকে স্বরাজ্যে আশ্রয় দেন। মইনুস সুলতানে ইরানে আশ্রয় গ্রহণ করেন। আমানুল্লাহর হয়ে যে সেনাপতি ইংরেজের সঙ্গে আফগান স্বাধীনতার জন্য লড়েছিলেন তার নাম নাদির শাহ। তিনি বিপ্লবের সময় ফ্রান্সে ছিলেন। পরে পেশাওয়ার এসে সেখানকার ভারতীয় বণিকদের অর্থ সাহায্যে এবং আপন শৌর্যবীর্য দ্বারা কাবুল দখল করে বাদশাহ হন। বাচ্চাকে সঙ্গীন দিয়ে মারা হয়, পরে ফাঁসি কাঠে ঝোলানো হয়। এইসব আমি খবরের কাগজে পড়েছি। দেশে এসে জানতে পারলুম আমার আত্মীয় কেন্দ্রীয় পরিষদের সদস্য মরহুম মৌলভী আব্দুল মতিন চৌধুরীর উষ্মা দর্শনে ভারত সরকার স্যার ফ্রান্সিসকে আদেশ বা অনুরোধ করেন আমাকে দেশে পাঠাবার বন্দোবস্ত করে দেবার জন্য। আমি কাবুল ছাড়ার কয়েকদিন পরেই ব্রিটিশ লিগেশন বহু অসহায় ভারতীয়কে কাবুলে ফেলে ভারতবর্ষে চলে আসেন। এই বীরত্বের জন্যে স্যার ফ্রান্সিস অল্পদিন পরেই খেতাব ও প্রমোশন পেয়ে ইরাক বদলি হন। মৌলানা জিয়াউদ্দিন ভারতবর্ষে ফিরে শান্তিনিকেতনের অধ্যাপকের কর্মগ্রহণ করেন। তিনি বহু গবেষণামূলক প্রবন্ধ লেখেন। ফার্সিতে লেখা ব্রজভাষার একখানা প্রাচীন ব্যাকরণ প্রকাশ তার অন্যতম, এবং গুরুদেবের অনেক কবিতা উত্তম ফার্সিতে অনুবাদ করেন। অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি অল্প বয়সে মারা যান। তার অকাল মৃত্যু উপলক্ষে শান্তিনিকেতনের শোকসভায় গুরুদেব আচার্যরূপে যা বলেন তার অনুলিপি প্রবাসীতে প্রকাশিত হয়। রবীন্দ্র রচনাবলীর ৪৪ খণ্ডে অনুলিপিটি পুনর্মুদ্রিত হয়েছে। গুরুদেব রচিত মৌলানা জিয়াউদ্দিন কবিতাটি এখানে বিশ্বভারতীর অনুমতি অনুসারে ছাপানোটা যুক্তিযুক্ত মনে করলুম। মৌলানা জিয়াউদ্দিন: কখনো কখনো কোনো অবসরে নিকটে দাঁড়াতে এসে এই যে বলেই তাকাতেম মুখে, বসো বলিতাম হেসে। দু চারটে হতো সামান্য কথা, ঘরের প্রশ্ন কিছু, গভীর হৃদয় নীরবে রহিত হাসি তামাশার পিছু। কত সে গভীর প্রেম সুনিবিড়, অকথিত কত বাণী, চিরকাল তরে গিয়েছ যখন, আজিকে সে কথা জানি। প্রতি দিবসের তুচ্ছ খেয়ালে সামান্য যাওয়া আসা, সেটুকু হারালে কতখানি যায়, খুঁজে নাহি পাই ভাষা। তব জীবনের বহু সাধনার যে পণ্য ভার ভরি, মধ্যদিনের বাতাসে ভাসালে তোমার নবীন তরি। যেমনই তা হোক, মনে জানি তার এতটা মূল্য নাই, যার বিনিময়ে পাবে তব স্মৃতি আপন নিত্য ঠাঁই। সেই কথা শুঁরি বারে বারে আজ, লাগে ধিক্কার প্রাণে। অজানা জনের পরম মূল্য নাই কি গো কোনোখানে? এ অবহেলার বেদনা বোঝাতে কোথা হতে খুঁজে আনি, ছুরির আঘাত যেমন সহজ তেমন সহজ বাণী। কারো কবিত্ব, কারো বীরত্ব, কারো অর্থের খ্যাতি, কেহ বা প্রজার সুহৃদ সহায়, কেহ বা রাজার জ্ঞাতি। তুমি আপনার বন্ধু জনেরে মাধুর্যে দিতে সাড়া, ফুরাতে ফুরাতে রবে তবু তাহা সকল খ্যাতির বাড়া। ভরা আষাঢ়ের যে মালতীগুলি আনন্দ মহিমায় আপনার দান নিঃশেষ করি ধুলায় মিলায় যায়। আকাশে আকাশে বাতাসে তাহারা আমাদের চারিপাশে, তোমার বিরহ ছড়ায় চলেছে সৌরভ নিঃশ্বাসে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে বিখ্যাত ভ্রমণ কাহিনী। আজ ৪র্দশ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আপনারা যারা গল্প শুনছিলেন, যারা কমেন্ট করে সাথে ছিলেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
অত্যন্ত বিখ্যাত এই গল্পে অনেক ফার্সি, অনেক আফগানি প্রবাদ ব্যবহার করা হয়েছে, অনেক কবিতা ব্যবহার করা হয়েছে। আমি ওই ভাষাগুলো না জানার কারণে উচ্চারণে বহু ভুল করেছি। যেটুকু আমার জানার মধ্যে ছিল চেষ্টা করেছি ঠিকমতো আপনাদের পড়ে শোনাতে, আর যেটুকু অক্ষমতার কারণে ভুল করেছি, ঠিকভাবে পড়তে পারিনি, আশা করছি সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব শিগগিরই আরেকটি উপন্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।